আসসালামু আলাইকুম। ফেলে আসা ভালোবাসা গল্পের ১৫ নম্বর পর্ব নিয়ে হাজির হয়েছে হৃদিতা। পকেট থেকে একটা ছোট্ট পিস্তল বের করে আদ্রর দিকে তাক করল। ওর চোখের সেই সরলতা এখন বিষাক্ত হাসিতে পরিণত হয়েছে। সাদাব ভাই, আপনার সহজ সরল মনটা আমার খুব ভালো লেগেছিল, কিন্তু কি করব, আদ্র সাহেবের ডায়েরিটা আমার দরকার। ওই ডায়েরিতে মির্জা ভাইয়ের সেই হারানো সম্পত্তির দলিল আর সব প্রমাণ আছে। হৃদিতা খুব শান্ত গলায় বলল। সাদাব চিৎকার করে উঠল, হৃদিতা, তুই এত নিচে নামতে পারলি? আমি তোকে ভালোবেসেছিলাম। হৃদিতা ঠাট্টা করে বলল, ভালোবাসা দিয়ে পেট ভরে না সাদাব ভাই। এবার আদ্র সাহেব, মুখ খুলুন, ডায়েরিটা কোথায়? আদ্রর শ্বাসকষ্ট হচ্ছে। ও স্টিয়ারিংয়ে মাথা ঠেকিয়ে ফিসফিস করে ভূমিকে বলল, ভূমি, আরুষির কান চেপে ধরো। আমার পকেটে একটা রিমোট আছে, ওটা টিপলেই গাড়ির পেছনে স্মোক বম্ব ব্লাস্ট হবে। যখন ধোঁয়া হবে তুমি আরুষিকে নিয়ে ওই পাশের ঝোপের দিকে দৌড় দেবে। আমি সাদাবকে নিয়ে আসছি। ভূমি থরথর করে কাঁপছে, কিন্তু মেয়ের দিকে তাকিয়ে ও নিজেকে শক্ত করল। আদ্র রিমোটের বাটন টিপতেই বিকট শব্দে গাড়ির পেছনে সাদা ধোঁয়ায় চারপাশ অন্ধকার হয়ে গেল। এখন আদ্রর গর্জন শুনে ভূমি আরুষিকে পাঁচকোলে তুলে নিয়ে অন্ধের মতো দৌড় দিল। হৃদিতা আর ওর লোকগুলো এলোপাথারি গুলি চালাতে লাগল, কিন্তু ধোঁয়ার কারণে কিছুই দেখতে পাচ্ছিল না। আদ্র এই সুযোগে সাদাবকে টেনে নিয়ে গাড়ির অন্য দরজা দিয়ে বেরিয়ে এলো। ঝোপঝাড়ের আড়ালে ভূমি আরুষিকে নিয়ে হাঁপাচ্ছে। কিছুক্ষণ পর আদ্র আর সাদাবও সেখানে পৌঁছালে। আদ্রর অবস্থা আশঙ্কাজনক, প্রচুর রক্তক্ষরণ হচ্ছে। সাদাব কান্নায় ভেঙে পড়ল, ভাইয়া, আমার জন্যই আজ সবার এই বিপদ। আমি হৃদিতাকে কেন বিশ্বাস করলাম? আদ্র সাদাবের কলার চেপে ধরল, কেঁদে সময় নষ্ট করিস না। হৃদিতা একা আসেনি, মির্জার আরও লোক আসছে। আমাদের এই জঙ্গল পার হয়ে ওপাশে হাইওয়েতে পৌঁছাতে হবে। আদ্র ভূমিকে ইশারায় কাছে ডাকল, ভূমি, আমার জ্যাকেটের ভেতর একটা পেনড্রাইভ আছে, ওটাই সেই ডায়েরি। যদি আমার কিছু হয়ে যায় তবে এটা শরীফ ভাইয়ের কাছে পৌঁছে দিও, উনি প্রমাণ দেবেন। ভূমি আদ্রর মুখ চেপে ধরল, চুপ করুন, কিচ্ছু হবে না আপনার। আমাদের নিয়ে তো আপনার সারা জীবনের শাসনের কথা ছিল, মাঝপথে ছেড়ে যাবেন না। ওদিকে হৃদিতা পাগলের মতো জঙ্গল খুঁজছে। ও চিৎকার করে বলল, আদ্র, পালাবে কোথায়? তোমার মেয়ে আর স্ত্রীকে কি এভাবেই কষ্ট দেবে? তার চেয়ে ডায়েরিটা দিয়ে দাও, আমি তোমাদের ছেড়ে দেব। হঠাৎ বনের নিস্তব্ধতা ভেঙে পুলিশের সাইরেনের শব্দ শোনা গেল। আদ্রর ঠোঁটে এক ম্লান হাসি ফুটল। আমি আসার আগেই শরীফ ভাইকে লোকেশন পাঠিয়েছিলাম, উনি পুলিশ নিয়ে চলে এসেছেন। আদ্র অস্ফুট স্বরে বলল। পুলিশের উপস্থিতি টের পেয়ে হৃদিতা আর ওর লোকগুলো পালানোর চেষ্টা করল, কিন্তু সাদাব আর স্থির থাকতে পারল না। ওর ভেতরের সব ঘৃণা আগ্নেয়গিরির মতো ফেটে পড়ল। ও একটা গাছের ডাল নিয়ে ঝাঁপিয়ে পড়ল হৃদিতার ওপর। তোর মতো মেয়েকে পুলিশের হাতে দেওয়ার আগে আমার নিজের হাতে বিচার করা উচিত। সাদাবের আক্রমণ দেখে হৃদিতা ঘাবড়ে গিয়ে গুলি চালালো, কিন্তু ভাগ্যক্রমে সেটা সাদাবের কাঁধ ঘষে বেরিয়ে গেল। পুলিশ হৃদিতাকে চারপাশ থেকে ঘিরে ফেলল। হাতকড়া পরানোর সময় হৃদিতা আদ্রর দিকে তাকিয়ে বলল, জিতলেন তো আপনি, কিন্তু মনে রাখবেন মির্জা এখনও বাইরে আছে। আদ্রকে দ্রুত হাসপাতালে নেওয়া হলো। অপারেশন থিয়েটারের বাইরে ভূমি আর আরুষি বসে আছে। আরুষি তার মায়ের আঁচল ধরে জিজ্ঞেস করছে, মা, বাবা কি আবার আমাকে বকবে? আমি তো আজ দুষ্টুমি করিনি। ভূমি আরুষিকে জড়িয়ে ধরে কাঁদল। হ্যাঁ রে মা, তোর বাবা তোকে অনেক বকবে। শাসনের জন্য হলেও ওকে ফিরে আসতে হবে। ৩ ঘন্টা পর ডাক্তার বেরিয়ে এলেন, মুখে হাসি। বিপদ কেটে গেছে। আদ্র সাহেব একজন ফাইটার, তবে ওনার অনেক বিশ্রামের প্রয়োজন। ভূমি কেবিনে গিয়ে দেখল আদ্রর জ্ঞান ফিরেছে। আদ্র খুব ক্ষীণ স্বরে বলল, ভূমি, আরুষি কোথায়? ভূমি আরুষিকে আদ্রর বুকের কাছে নিয়ে এলো। আদ্র খুব কষ্টে হাত বাড়িয়ে মেয়ের হাত ধরল। তারপর ভূমির দিকে তাকিয়ে বলল, আরুষির ড্রেসটা ময়লা হয়ে হাসপাতালে ৩ দিন কাটল। আদ্রর শরীর এখনও বেশ দুর্বল, কিন্তু মেজাজটা সেই আগের মতোই তেজি। সাদাব সারাক্ষণ ভাইয়ের পাশে বসে থাকে, ওর অপরাধবোধ কাটছেই না। হৃদিতার দেওয়া সেই মানসিক আঘাত ওকে ভেতর থেকে কুঁকড়ে দিচ্ছে। সাদাবকে বিমর্ষ দেখে আদ্র একদিন বালিশে হেলান দিয়ে বলল, সাদাব, একটা কথা শুনুন। জীবনে কিছু মানুষ আসে শুধু শিক্ষা দেওয়ার জন্য। হৃদিতা তোর জীবনে সেই অভিশাপ হয়ে এসেছিল,
যাতে তুই বুঝতে পারিস ভালোবাসা আর অন্ধবিশ্বাসের মধ্যে তফাত আছে। এখন নিজেকে দোষ দেওয়া বন্ধ কর। সাদাব মাথা নিচু করে বলল, আমি শুধু ভাবছি ও কিভাবে এত নিখুঁত অভিনয় করল। আপনি ঠিকই বলেছিলেন ভাইয়া, আমার আসলে কোনো কাণ্ডজ্ঞান নেই। আদ্র একটু হেসে বলল, থাক, এবার জ্ঞান ফিরেছে সেটাই বড় কথা। এখন শোনো, মির্জা কিন্তু শান্ত হয়ে বসে থাকবে না। হৃদিতা ধরা পড়েছে মানে মির্জার অনেক গোপন তথ্য এখন পুলিশের হাতে। ও এখন পালানোর জন্য মরিয়া হয়ে উঠবে, আর তার আগে আমাদের ওপর শেষ একটা কামড় দেওয়ার চেষ্টা করবে। হাসপাতাল থেকে ডিসচার্জ হয়ে বাড়িতে ফেরার পর আদ্রর নির্দেশে পুরো বাড়ি যেন একটা দুর্গে পরিণত হল। আরুষিকে স্কুলে পাঠানো বন্ধ করে একজন হোম টিউটর রাখা হলো। আদ্র নিজেও বাড়ি থেকে অফিস করছে। একদিন বিকেলে ভূমি দেখল আদ্র ড্রয়িং রুমে বসে কিছু একটা ফাইল খুব মনোযোগ দিয়ে পড়ছে। ভূমি কফি নিয়ে পাশে গিয়ে বসল। আদ্র ভাই, অনেক তো হলো, এবার কি জীবনটা একটু স্বাভাবিক হবে না? আরুষি সারাদিন ঘরের ভেতর হাঁপিয়ে উঠছে। আদ্র ফাইলের ওপর থেকে নজর না সরিয়েই বলল, স্বাভাবিক হবে ভূমি, জাস্ট আর কয়েকটা দিন। আমি মির্জার সব সাপ্লাই চেইন বন্ধ করে দিয়েছি। ওর কোটি কোটি টাকার মাল এখন পুলিশের কবজায়। ও এখন ইঁদুরের মতো গর্তে লুকিয়ে আছে। ওকে গর্ত থেকে বের করার জন্য আমি একটা টোপ ফেলেছি। ভূমি ভয় পেয়ে বলল, আবার টোপ? আগেরবার তো প্রায় প্রাণটাই গিয়েছিল। আদ্র ভূমির হাতটা ধরে নিজের চোখের সামনে আনল। এবার টোপ আমি নই, এবার টোপ হলো লোভ। আমি বাজারে রটিয়ে দিয়েছি যে মির্জার সেই হারানো দলিলগুলো আমি শরীফ ভাইকে দিয়ে দিচ্ছি। মির্জা এটা সহ্য করতে পারবে না। ও আজ রাতেই আমার সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করবে। ঠিক রাত 12টা, সারা বাড়ি নিস্তব্ধ। হঠাৎ আদ্রর ফোনে একটা কল এলো। আদ্র কলটা লাউড স্পিকারে দিল। ওপাশ থেকে সেই মির্জার গম্ভীর আর কর্কশ গলা শোনা গেল, আদ্র সাহেব, বাঘের লেজে পা দিয়ে আপনি খুব বড় ভুল করেছেন। হৃদিতাকে পুলিশে দিয়ে আপনি মনে করেছেন জিতে গেছেন। আমার দলিলগুলো ফেরত দিন, না হলে কাল সকালে আপনার বাড়ির গেটে একটা উপহার পাঠাবো, যা দেখার পর আপনি আর কথা বলতে পারবেন না। আদ্র একটুও না ঘাবড়ে বলল, উপহারের শখ আমার নেই মির্জা, তবে আপনার জন্য আমার কাছে একটা সারপ্রাইজ আছে। আপনার ডান হাত হিসেবে পরিচিত যে কাশেম সাহেব, সে কিন্তু এখন আমার কবজায়। সে অলরেডি আপনার সব হাইড আউটের লোকেশন আমাকে দিয়ে দিয়েছে। পুলিশ এখন আপনার ওই পুরনো গোডাউনের দিকেই যাচ্ছে। ওপাশ থেকে একটা কাজ ভাঙার শব্দ পাওয়া গেল। মির্জা চিৎকার করে বলল, খতম করে দেব তোকে আদ্র, তোকে আর তোর পরিবারকে আমি শেষ করব। আদ্র শান্তভাবে বলল, চেষ্টা করে দেখুন, তবে মনে রাখবেন এবার আর আমি ডিফেন্সিভ খেলছি না, এবার আমি অ্যাটাক মোডে আছি। পরদিন ভোরে সাদাব আর আদ্র সিকিউরিটি টিম নিয়ে শরীফ ভাই নিজে অভিযানে নামলেন। আদ্র বাড়িতে বসে ল্যাপটপে সব মনিটর করছে। ভূমি আর আরুষি দোতলায়। হঠাৎ আদ্র স্ক্রিনে একটা লাল সংকেত জ্বলে উঠল। বাড়ির পেছনের দেয়াল দিয়ে কেউ একজন ভেতরে ঢোকার চেষ্টা করছে। আদ্র দ্রুত নিজের ড্রয়ার থেকে লাইসেন্স করা পিস্তলটা বের করে নিল। সাদাব, গেটের কাছে অ্যালার্ট থাক, পেছনের দেয়াল দিয়ে কেউ ঢুকেছে। আদ্র হেডফোনে চেঁচিয়ে বলল। আদ্র পেছনের বাগানের দিকে দ্রুত পায়ে এগিয়ে গেল। অন্ধকারে একটা ছায়া নড়াচড়া করছে। আদ্র টর্চের আলো ফেলতেই দেখল, এ তো মির্জা নয়, এ হলো হৃদিতার এক সহকর্মী যে প্রতিশোধ নিতে এসেছে। হাত তোলো। আদ্র গর্জন শুনে লোকটা পিস্তল তাক করল, কিন্তু আদ্র নিশানা আরও নিখুঁত। ও লোকটার পায়ে গুলি করল। লোকটা আর্তনাদ করে পড়ে গেল। ঠিক তখনই পুলিশ এসে লোকটাকে কবজা করল। আমি শরীফ ভাইকে দিয়ে দিচ্ছি। মির্জা এটা সহ্য করতে পারবে না। ও আজ রাতেই আমার সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করবে। ঠিক রাত 12টা, সারা বাড়ি নিস্তব্ধ। হঠাৎ আদ্রর ফোনে একটা কল এলো। আদ্র কলটা লাউড স্পিকারে দিল। ওপাশ থেকে সেই মির্জার গম্ভীর আর কর্কশ গলা শোনা গেল, আদ্র সাহেব, বাঘের লেজে পা দিয়ে আপনি খুব বড় ভুল করেছেন। হৃদিতাকে পুলিশে দিয়ে আপনি মনে করেছেন জিতে গেছেন। আমার দলিলগুলো ফেরত দিন, না হলে কাল সকালে আপনার বাড়ির গেটে একটা উপহার পাঠাবো, যা দেখার পর আপনি আর কথা বলতে পারবেন না। আদ্র একটুও না ঘাবড়ে বলল, উপহারের শখ আমার নেই মির্জা, তবে আপনার জন্য আমার কাছে একটা সারপ্রাইজ আছে। আপনার ডান হাত হিসেবে পরিচিত যে কাশেম সাহেব, সে কিন্তু এখন আমার কবজায়। সে অলরেডি আপনার সব হাইড আউটের লোকেশন আমাকে দিয়ে দিয়েছে। পুলিশ এখন আপনার ওই পুরনো গোডাউনের দিকেই যাচ্ছে। ওপাশ থেকে একটা কাজ ভাঙার শব্দ পাওয়া গেল। মির্জা চিৎকার করে বলল, খতম করে দেব তোকে আদ্র, তোকে আর তোর পরিবারকে আমি শেষ করব।
আদ্র শান্তভাবে বলল, চেষ্টা করে দেখুন, তবে মনে রাখবেন এবার আর আমি ডিফেন্সিভ খেলছি না, এবার আমি অ্যাটাক মোডে আছি। পরদিন ভোরে শাদাব আর আদ্র সিকিউরিটি টিম নিয়ে শরীফ ভাই নিজে অভিযানে নামলেন। আদ্র বাড়িতে বসে ল্যাপটপে সব মনিটর করছে।